যুদ্ধকে না বলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে কোনো প্রকারের আগ্রাসন এবং নৃশংসতার বিরুদ্ধে কথা বলতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর ৮০তম অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের সামরিক সংঘাতে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় এই অঞ্চলের নিরাপত্তায় হুমকি তৈরি করেছে বলেও জানান শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন তার প্রতিবেদনে আরও জানাবেন। থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর ৮০তম অধিবেশনে যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ has no option but to invest heavily in climate resilience. এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা, উন্নয়ন ও সংকট সমাধানে জোর দেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের সহিংসতা ও রোহিঙ্গা সংকট নিরসনে এ অঞ্চলের নেতাদের তৎপরতা দ্বিগুণ করার তাগিদ দেন শেখ হাসিনা। The Rohingya repatriation process is also getting delayed. মিয়ানমারের সাম্প্রতিক সামরিক সহিংসতায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। এতে আমাদের এ অঞ্চলে অত্যন্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। মিয়ানমারের সংকট সমাধানে আসিয়ানকে আহ্বান জানাচ্ছি। আমাদের অবশ্যই দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের সমস্যার উৎপত্তি মিয়ানমারে, এর সমাধানও রয়েছে মিয়ানমারে। সংকট সমাধানে যত দেরি হবে ততই আঞ্চলিক সংযোগ, ঐক্য ও সমৃদ্ধি ভণ্ডুল হবে। এ বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে আমাদের দ্বিগুণ তৎপরতা দরকার। বঙ্গবন্ধু কন্যা বিশ্ববাসীকে যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, আলোচনার মাধ্যমেই সংকট সমাধান সম্ভব। স্থায়ী উন্নয়নের পূর্ব শর্ত হল শান্তি ও নিরাপত্তা বজায় থাকা। আমাদের অবশ্যই আলোচনার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান করা প্রয়োজন। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় পারস্পরিক সমঝোতার মাত্রা হওয়া উচিত। আমাদের অবশ্যই যে কোনো প্রকার সহিংসতা ও নৃশংসতার বিরুদ্ধে কথা বলতে হবে এবং যুদ্ধকে না বলতে হবে। বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নতুন শান্তি এজেন্ডার পক্ষে সমর্থন দিয়েছে। নিউ এজেন্ডা ফর পিস। পরে প্রধানমন্ত্রী অধিবেশনে বাংলাদেশ বুথ ঘুরে দেখেন। এরপর সম্মেলনের সাইডলাইনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেন স্কেপ-এর চেয়ারপারসন আর্মিডা সালসিয়া আরিস জাবান। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। তৃতীয় দফায় আবারও সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। চলমান তীব্র দাবদাহ বেশ কিছুদিন অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও বেড়ে তা অতি তীব্র দাবদাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। এদিকে দাবদাহে দুর্বিষহ শ্রমজীবী মানুষের জীবন কমেছে আয়। তীব্র রোদে আমসহ বিভিন্ন ফলের গুটি ঝরে যাওয়ার শঙ্কায় আছেন চাষিরা। রফিকুল ইসলামের রিপোর্ট। দিন যতই যাচ্ছে তাপমাত্রার পারদ যেন ততই ঊর্ধ্বমুখী। অতিরিক্ত গরমে জনজীবন এখন বিপর্যস্ত। তাপমাত্রার এই বৈরিতায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। রোদে শরীরে জ্বলনি ধরলেও পেটের দায়ে রাস্তায় বের হতে হচ্ছে তাদের। আগে তবু 700-800 টাকা ইনকাম করতাম সারাদিনে, এখন সারাদিনও 500 টাকা ইনকাম করতে পারতেছি না। খুব সমস্যা, মানে যে একবারে কুলানি কঠিন, কামার কাজ নাই, আর কি মানুষ তো লোক বাড়ায় না। চলমান দাবদাহে বেশিরভাগ সময় ঘরবন্দি থাকছেন নগরবাসী, যার ফলে যাত্রী সংকটে আয় কমেছে উবার, রিক্সা ও অটো চালকদের। সংসার চালানোই এখন বড় দায় তাদের। গরমের জন্য তো মানুষ ঘর থেকে কম বেরোয়, যাদের প্রয়োজন বেশি তারা তো বেরোয়, কিন্তু যাত্রী অনেক কম। আগে ইনকাম ভালো হতো, এখন অনেক মানুষের চাকরি চলে গেছে, বাইকের উপর নির্ভরশীল অনেক মানুষ, যার জন্য যাত্রীর চেয়ে বাইকের সংখ্যা বেশি। অতিরিক্ত গরমে সড়কে পথচারীর সংখ্যা কমায় ফুটপাতের দোকানগুলো বন্ধ। যারাও পসরা সাজিয়েছেন ক্রেতা সংকটে তাদেরও কাটছে অলস সময়। দোকান না খুললে পারে না, কারণ পেটের দায়ে খুলতে হবে, তো খোলার পরে তেমন একটা বেচা কেনা হয় না। আমরা এখন বর্তমানে লসে আছি। এদিকে তীব্র দাবদাহে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর সহ বিভিন্ন জেলায় জনজীবন হাঁসফাঁস অবস্থা। গরমজনিত রোগের কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গুটি ঝরে যাওয়ায় আম ও লিচু সহ বিভিন্ন ফসলের ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। গরমে ভাড়া হতে মারতে পারছি না, গরমে বাইরে বেরোতে পারছি না, প্যাসেঞ্জার উঠতেছে না। এই যে রোদের যে তাপমাত্রা, এতে মনে হচ্ছে এখনই আপনি গলে যাবেন। রাস্তার পিচ অনেক গলে গেছে।
আবহাওয়া অফিসও দিতে পারেনি কোনো সুখবর, বলছে সহসায় কমবে না গরমের তীব্রতা। তাপপ্রবাহ আমাদের যেটা গত 3 দিন যে পূর্বাভাস ছিল, আজকে সকাল 9:30 সেটা আবার আপডেট করা হয়েছে, সেটা আরো 3 দিন সেটা বর্ধিত করা হয়েছে এবং এপ্রিল মাস জুড়ে আমাদের সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ থাকতে পারে। কিছু এলাকা হয়তো বা তাপপ্রবাহ ঢুকতে পারে, আবার তাপপ্রবাহ আওতার বাইরে চলে যেতে পারে যদি আমাদের তাপমাত্রা কমে আসে। এদিক সেদিক হতে পারে, প্লাস মাইনাস, তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু তাপপ্রবাহ চলছে সারা দেশে, সেটা হয়তো বা তীব্র আকারও ধারণ করতে পারে। আপাতত সেটা তীব্র অবস্থায় আছে, অথবা অতি তীব্র হতে পারে যদি তাপমাত্রা 42 বা তার বেশি হয়। স্বস্তির আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কালবৈশাখী ঝড় কিংবা ভারী বৃষ্টিপাতের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, তীব্র দাবদাহে রাজধানীর জনজীবনের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, আপনি বাইরে আছেন, বেশ তাপ অনুভূত হচ্ছে যতটুকু বুঝতে পারছি। তো দাবদাহে খেটে খাওয়া মানুষ এবং নিম্ন আয়ের মানুষের বিষয়ে একটু জানতে চাবো, তাদের কি পরিস্থিতি? ঢাকায় কিন্তু ঢাকা সহ সারা দেশের উপর দীর্ঘ প্রায় 2 সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে কিন্তু খেটে খাওয়া মানুষরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্রমজীবী মানুষরা একটু গাছের ছায়ার মধ্যে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। বিশেষত এই TSC এলাকাতে বেশ কয়েকটি গাছ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে কিছু গাছ রয়েছে। এই গাছগুলোর একটু ছায়া নিতে কিন্তু তারা কিন্তু দীর্ঘ পরিশ্রমের পরে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের বিরতি তারা কিন্তু এখানে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে একটা উপলব্ধি তৈরি হয়েছে, তারা কিন্তু এখন ঘর থেকে বের হলে কিন্তু ছাতা ছাড়া সেভাবে বের হচ্ছে না, কারণ তীব্র রোদে কিন্তু হিট স্ট্রোকের সম্ভাবনার বিষয়টি তারা যখন জানতে পারছেন তখন কিন্তু তারা ছাতা ছাড়া বের হওয়ার বিষয়টি তারা একটু সচেতনভাবে বের হচ্ছেন। এবং পানের অভ্যাসটা কিন্তু মানুষের মধ্যে গড়ে উঠেছে। এবং শ্রমজীবী মানুষের মধ্যে আমরা যেটা দেখেছি যে প্রতিটি রিক্সা চালকরা কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত পানি রাখছেন এবং কিছুক্ষণ পরপর ভিজা গামছা দিয়ে তারা আসলে নিজেদের শরীর আবার একটু মুছে নিচ্ছেন। আমরা একটু একজন রিক্সাওয়ালার কাছে জানতে চাবো যে কিভাবে এই গরমের মধ্যে দায়িত্ব পালন করে আপনারা কাজ করে আসলে নিজেকে সুস্থ রাখতেছেন, কিভাবে আসলে? ভাই, গরমের মধ্যে কাজ করতেছি, দম নিতেছি। গরমটা মনে করেন যে অনেক পর্যাপ্ত পরিমাণ গরম পড়ছে, এর জন্য আমরা চলতে পারতাছি না। তারপরে মনে করেন বাড়িতে সংসারাদি আছে, সেজন্য করতে। কিভাবে আসলে আপনারা সুস্থ রাখছেন? পানি কেমন খাচ্ছেন? সারাদিনে মনে করেন যে 8-10 লিটার পানি খাই, এরকম পানি খাই, মানে বেঁচে আছি, সুস্থ আছি আর কি, এরকম। রিদওয়ানা, যেমনটা উনি বলছিলেন যে সারাদিনে 8-10 লিটার পর্যন্ত পানি খেতে হচ্ছে সুস্থ থাকতে, এবং সেই সাথে কিন্তু উনি যেটা বললেন যে আয়েও প্রভাব পড়েছে। পর্যাপ্ত পরিমাণ যাত্রী কিন্তু ঢাকা শহরে নেই, তারা কিন্তু ঘর থেকে মানুষ বেরোচ্ছে না, যার ফলে খেটে খাওয়া মানুষ কিন্তু তাদের আয় উপার্জনের মধ্যেও এই জিনিসটা তারা প্রভাব অনুভব করছেন। রিদওয়ানা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে বাংলাদেশের তাপপ্রবাহের আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সুফিয়ান ফারাবি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে দাবদাহের খবর জানাতে এবার কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কৃষিতে ব্যাপক একটি প্রভাব পড়ে থাকে তীব্র গরমে, তো সেখানকার অবস্থা জানতে চাবো। চুয়াডাঙ্গায় কি অবস্থা, কুষ্টিয়ায় কি অবস্থা, আর সেই সাথে স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসকরা কি কি পরামর্শ দিচ্ছেন সেখানে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরে কিন্তু কুষ্টিয়ায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে, এবং আমরা এখানকার খবর যদি আপনাকে জানাই তাহলে আমরা প্রতিদিন দেখছি সকালের দিকে যে শুরুর দিকে যে রোদ উঠছে, সেই রোদের সময় কিন্তু এখানে 37-38 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখানে সকালের শুরু থেকেই হচ্ছে, এবং এটি বেলা 3টা বাজার পরেই কিন্তু 41-এ উঠে যাচ্ছে। এবং এই টানা তীব্র তাপদাহর কারণে কিন্তু কৃষিতে ব্যাপক প্রভাব পড়েছে। এখানে যে মাঠে যে বোরো আবাদ হচ্ছে, সেই আবাদের কিন্তু শেষের দিকে এবং ধান কাটার মুহূর্তে রয়েছে, সেখানে কিন্তু ধানের মাঠ শুকিয়ে চৌচির হয়ে গেছে, এবং কিছু ধানের যে চিটা পরিলক্ষিত হয়েছে, এবং এতে কৃষকরা কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। এবং কৃষকরা যারা মাঠে এই মুহূর্তে কাজ করছে, ধান সংগ্রহের কাজ করছে, তারাও কিন্তু হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আরেকটি অবস্থা আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে কুষ্টিয়ায় পানির স্তর কিন্তু নিচে নেমে যাওয়ার কারণে এই শহরে এবং শহরের আশেপাশে যেসব নদী আছে, নদীর কিনারে কিন্তু কোনো টিউবওয়েলে পানি উঠছে না, এবং বাসাবাড়িতেও কিন্তু সাবমার্সিবল ছাড়া পানির মিলছে না, এবং এই পানি না থাকার কারণে কিন্তু মানুষের ব্যাপক কষ্ট আমরা দেখেছি। এবং এই যারা মাঠে
এবং যারা শহরে কাজের চাপ জন্য যাদের রুটির জন্য বাইরে আসতেই হয় সেই সব মানুষ কিন্তু নিদারুণ কষ্ট ভোগ করছে এই তীব্র তাপদাহের কারণে এবং তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এবং আমরা দেখেছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু শিশু ডায়রিয়া থেকে শুরু করে সর্দি এবং জ্বরের রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। এক্ষেত্রে আমি কথা বলেছি কুষ্টিয়ার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কিন্তু শিশুরা। সেই শিশুদের বেশি গুরুত্ব দেওয়ার কথা অভিভাবকদের তিনি বলেছেন এবং বলেছেন খুব প্রয়োজন ছাড়া তারা কিন্তু শিশুদের যাতে বাইরে না নিয়ে আসে সেই ব্যাপারে তারা গুরুত্ব দিয়েছেন এবং বেশি বেশি পানি এবং জলীয় খাবার খাওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন। হৃদয়, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে তাপদাহের সর্বশেষ খবর। বেলাল, আপনাকে ধন্যবাদ। তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় ইস্তেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বরিশালে নগরীর একে স্কুল মাঠে নামাজে অংশ নেন বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে নামাজে বৃষ্টির জন্য ফরিয়াদ করেন শতাধিক মুসল্লি। এছাড়া জেলার শিবগঞ্জ উপজেলার 4টি স্থানে নামাজ আদায় এবং মোনাজাত করা হয়। পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে। ইস্তেস্কার নামাজ আদায় করা হয়েছে দিনাজপুরের বিভিন্ন স্থানে। তাপদাহ থেকে রক্ষা পেতে জয়পুরহাটের পাঁচবিবিতে নামাজ পড়েন মুসল্লিরা। এছাড়া মেহেরপুরের গাংনীতে নামাজে অংশে বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশ নেন। মুন্সিগঞ্জে নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে নওগাঁর সাপাহারে। নামাজ শেষে আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয় পিরোজপুর রাঙামাটিতেও। আল্লাহ পাক যেন এই উসিলায় আমাদেরকে রহমতের বৃষ্টি দান। আল্লাহ তাআলা যেন আসমান থেকে তার রহমতের বৃষ্টি নাজিল করে পশু পাখি প্রাণী কৃষক সবাইকে আল্লাহ তাআলা যাতে রক্ষা করেন। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। তিনি গফুরুর রহিম, তার নাম হলো গাফফার। এবার অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেলিমা কাদের কলেজ গেট এলাকায় বাসের ধাক্কায় চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় 4র্থ দিনের মতো চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করেছে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। গেল সোমবার রাঙ্গুনিয়ার জিয়ানগর মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় চুয়েটপুর কৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা এবং 2য় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহত হন আরও এক শিক্ষার্থী। পরদিন সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে 10 দফা দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। 500 থেকে অধিক যত আন্দোলনকারী রয়েছে তারা হচ্ছে অডিটোরিয়ামে পড়াশোনার সাথে আলোচনা বসবে, কিন্তু আজকে সকালে এসে পড়াশোনা আমাদেরকে জানায় শুধুমাত্র 20 জনের সাথে পড়াশোনা আলোচনা করবে, কিন্তু আমরা ছাত্ররা এই ধরনের কোনো ধরনের আশ্বাসে রাজি হইনি। আপনারা জানেন আমাদের এই 10 দফা দাবির সাথে আসলে আঞ্চলিক লোক যারা আছে রাউজান এবং রাঙ্গুনিয়ার যে মানুষগুলো আছে তারাও একাত্মতা পোষণ করেছে। যতদিন পর্যন্ত 10 দফা দাবি পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। দর্শক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সরাসরি যোগ দিচ্ছেন তিনি সেখানকার অবস্থা জানাতে। রানা, আমাদেরকে জানাবেন ক্যাম্পাসে কি কর্মসূচি চলছে, পরিস্থিতি কি, সেই সাথে দায়ী গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে কিনা এর মধ্যে? এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেও 10 দফা দাবি প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। আজকে সকালে প্রশাসনের একাডেমিক কাউন্সিলের 151তম সভা বসেছিল। সেই সভা দুপুর 1:30টায় আবারও সেই একাডেমিক কাউন্সিল সভা শুরু হয়েছে। এই একাডেমিক কাউন্সিল সভার শেষে তারা প্রশাসনের পক্ষ থেকে তারা শিক্ষার্থীদের দাবি দেওয়া সম্পর্কে তাদের সিদ্ধান্ত জানানো হবে। এদিকে আজকে টানা চতুর্থ দিনের মতো শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি রাস্তার দুপাশে বিশাল গাড়ির বহর আটকা পড়ে আছে।
সেবামূলক যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ছাড়া অন্য কোনো গাড়ি তারা ছাড়ছে না। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে এলাকার লোকজন একাত্মতা পোষণ করেছে এবং তাদেরকে তারা সহযোগিতা করছে। মোট কথা বলা চলে শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের 10 দফা দাবি যতক্ষণ মানা না হবে, পরিপূর্ণ দাবি তাদের মানা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। রিজওয়ানা। রানা, আপনাকে ধন্যবাদ। মাদ্রাসাগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে বলাৎকারের ঘটনা। শিক্ষকদের ঘৃণ্য মানসিকতার শিকার হচ্ছেন অসহায় শিশুরা। ভুক্তভোগীরা জানান কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার মেলে না এসব ঘটনায়। শিক্ষাবিদরা বলছেন যে অসাধু শিক্ষকদের অপকর্ম রোধে এগিয়ে আসতে হবে সচেতন শিক্ষকদেরই। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। একজন মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে বিছানায় নিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ জামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসার বহিষ্কৃত প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল আলম। দীর্ঘদিন অত্যাচারের শিকার হয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করে নির্যাতিত শিক্ষার্থী, পরে তা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। অত্যন্ত আপত্তিকর হওয়ায় 17 মিনিট দৈর্ঘ্য এই ভিডিওটি দেখানো যাচ্ছে না। বিনা বাধায় দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছেন বলে জানান মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী। অতীতে যে মুহতামিম ছিল বলাৎকার করেছে, আমরা তার ন্যায় বিচার হওয়ার জন্য চেষ্টা করি। আমরা চাই এই নিশ্চিত বিচার চাই। ইসলামী আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে নির্যাতনের এমন ভয়াবহ চিত্র দেখার পর ঢাকার বেশ কয়েকটি মাদ্রাসা পরিদর্শন করে RTV টিম। কথা বলার চেষ্টা চলে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে। কিন্তু ঢাকার একাধিক মাদ্রাসা ঘুরেও এমন কাউকে পাওয়া যায়নি যিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখ খুলবেন। পরিসংখ্যান বলছে মাদ্রাসাগুলোতে এমন অসংখ্য ঘটনা ঘটছে। টানা কয়েকদিন অনুসন্ধানের পর হঠাৎ একটি ফোন কল আসে আমাদের কাছে। নিজের নাম, পরিচয় ও চেহারা গোপন রেখে বর্ণনা দিতে চান শিক্ষক কর্তৃক নির্যাতিত হওয়ার ঘটনা। আমার সাথে কি হয়েছে ওটা মোবাইলে ভিডিও করে রাখেন, এটা আমি বুঝাই কেমনে আমার সাথে যে কি কি কাহিনী হয়েছে ওই জায়গার ভিতরে। আমার যে এই জায়গায় ওই জায়গায় হাত দিয়েছে, আমার যে ওনার সাথে থাকতে বলছে, আমার রুম আছে, আমার সহপাঠী আছে, আমি ওইখানে না থেকে ওনার সাথে থাকুন, কোনো প্রশ্ন আসে না থাকার। এই ভুক্তভোগী জানালেন প্রতিটি মাদ্রাসাতেই এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাকে, কিন্তু মুখ খোলেননি কখনোই। এছাড়া অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মাদ্রাসা কর্তৃপক্ষ সর্বদাই সরব থাকেন। হয়তো এই মাদ্রাসায় 2 বছর পড়াশোনা করছি, ওই মাদ্রাসায় 3 বছর পড়াশোনা করছি, তো যার ভিতরে না একটা কাহিনী বের হয়েছে। ঢাকার একটি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে হাদিস পড়ান বয়োবৃদ্ধ মাওলানা মহিউদ্দিন রাব্বানী। বলেন এ সকল ঘটনায় বিব্রত হতে হয়, তবে কঠোর হচ্ছেন মাদ্রাসার পরিচালকেরা। প্রতিষ্ঠানের তুলনায় এটার হারটা অনেকই কম। ছাত্ররা যেখানে থাকবে শিক্ষকরা সেখানে থাকবে না, শিক্ষকরা আলাদা জায়গায় থাকবেন, এটা আমরা মনিটরিং করি। বিশেষজ্ঞরা মনে করেন সর্বত্রই ছড়িয়েছে নোংরা মানসিকতা। আলাদা নন মাদ্রাসার শিক্ষকরাও, তবে প্রকৃত ধর্মীয় শিক্ষকদেরই এসব বন্ধে নিতে হবে পদক্ষেপ। প্রকৃত শিক্ষক আছে যারা, তারা তো এই ধরনের নিপীড়নে তারা নিজেরাও খুবই উদ্বিগ্ন। শিক্ষার্থী যে বয়সেরই হোক না কেন, সে যাতে নির্ভয়ে অভিযোগ দিতে পারে বা প্রতিবাদ করতে পারে সেরকম কাঠামো একেবারেই অনুপস্থিত মাদ্রাসায়। আমাদের সাধারণ শিক্ষকরাও যেরকম জড়িত, মাদ্রাসার শিক্ষকরাও আছেন, অনেকেই হয়তো আছেন সেরকম, তবে আমাদের নজর দেয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও এ বিষয়ে কথা বলেননি কেউ। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। গেল 7 জানুয়ারির নির্বাচনের মাধ্যমে যেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তা অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসন্ন 6ষ্ঠ উপজেলার পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে করণীয় নির্ধারণে সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ ওয়াল। নির্বাচন ঘিরে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশনা দেন সিইসি। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, এই বিষয়টার উপর দৃষ্টি রাখতে হবে। বুঝতে হবে যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে এই চিঠি দেয় দুদক। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকুরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী এবং কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। গত 31 মার্চ একটি জাতীয় দৈনিকে বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া 3 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রব্বানী। 3 বিচারপতি হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন। 3 জনের নিয়োগের পর আপিল বিভাগের বিচারপতির সংখ্যা এখন 8 জন। মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির 288 জন সেনা এবং বিজিপি সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। সকাল 6টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া BIWTA জেটি ঘাটে বাংলাদেশের একটি বেসরকারি জাহাজে তোলা হয় তাদেরকে। এরপর গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মিয়ানমারের বড় জাহাজে করে তারা সে দেশের উদ্দেশ্যে রওনা হন। আর এ সময় বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বিজিবির হেফাজতে কঠোর নিরাপত্তায় জেটি ঘাটে আনা হয় বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি এবং সেনা সদস্যদের। এছাড়া গতকাল একই ঘাট দিয়ে দেশে ফিরেন মিয়ানমারে দীর্ঘদিন কারাবন্দী থাকা 173 বাংলাদেশি। উন্নয়নের ফানুসের নামে লুটের সমারোহ চালাতে নদী ভরাট, গাছপালা ধ্বংস সহ গণবিরোধী প্রকল্প নিচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এমন কথা বলেছেন। সরকার বাংলাদেশের মানুষকে বাঁচতে দিতে চায় না বলেও অভিযোগ করেন রিজভী। সরকারের ব্যর্থতার কারণে প্রতিটি খাদ্যপণ্যের দাম লাগামহীন বলেও মন্তব্য রিজভীর। উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আমাদের সন্তান তুল্য, আমাদের বিশেষজ্ঞ, আমাদের বিজ্ঞানী, আমাদের পরিবেশবিদরা বারবার বলেছে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করেন না। সরকারকে বারবার বলেছে, কিন্তু উন্নয়নের ফানুসের নামে টাকা লুটের যে মহা আয়োজন, মহা সমারোহ চলছে, বারবার মানুষ বলেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে পড়েন না, কারণ আমাদের স্বাস্থ্য, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অক্সিজেন হচ্ছে আমাদের সুন্দরবন। সব ক্ষেত্রেই পুলিশের সতর্ক অবস্থান থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ বার্ষিক প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। পরে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহিন সামাদ, সুজিত মোস্তফা এবং চন্দনা মজুমদার। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার RTV। ট্রাফিক পুলিশ কাজ বন্ধ করে বসে থাকে, তাহলে তার অবস্থাটা কী হবে একবার আপনারা চিন্তা করে দেখেন। তো সেজন্য কোনো অবস্থাতেই ট্রাফিক পুলিশ এই গরমের জন্য কেন, আরও যদি কোনো দুর্যোগ দুর্বিপাক আসে, পুলিশ বসে থাকতে পারে না। পুলিশ সবার আগে, সবার যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে রয়েছে। যে পুলিশ জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে সব ক্ষেত্রেই পুলিশের সতর্ক অবস্থান, এবং সেই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আজকের এই যে দেশব্যাপী যে কম্পিটিশনের আয়োজন সেটি করা হয়েছে।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে 3 মাসের জন্য সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদে কার্প এবং রুই জাতীয় মাছের প্রজনন এবং বংশবৃদ্ধির জন্য ডিম ছাড়ার মৌসুমে মাছের আহরণ এবং বিপণনের উপর এই নিষেধাজ্ঞা দেন জেলা প্রশাসন। 25 এপ্রিল মধ্যরাত থেকে 24 জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময়ে হ্রদে মাছ আহরণের উপর নির্ভরশীল জেলেদের বিশেষ VGF কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় এবং কাপ্তাই হ্রদ মনিটরিং করার কথাও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। বীর বাতা সিটি ও পাইন সিটি নামে 2টি আবাসন প্রকল্প হাতে নিয়েছে ভাইয়া গ্রুপ। থাকছে কিস্তিতে সুলভ মূল্যে প্লট কেনার সুযোগ, রয়েছে গ্রাহকদের স্বাদ এবং সাধ্যের সমন্বয়। ভাইয়া গ্রুপের নামে জমি হওয়ায় গ্রাহক পাচ্ছেন তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে নেয়ার সুযোগ। 1972 সাল থেকে দেশের শিল্পোন্নয়নে অবদান রাখা ভাইয়া গ্রুপ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে চমক দেখাতে চায়। মনোমুগ্ধকর এবং পরিবেশ বান্ধব পরিবেশে আবাসন নিশ্চিতেও স্বচ্ছভাবে ভূমিকা রাখতে চায়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামীকাল শুক্রবার। এদিন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 88 আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় ধাপে এই নির্বাচনে লড়বেন 1206 জন প্রার্থী। এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে গেল বুধবার শেষ হয় দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটের প্রচার। বিক্ষিপ্তভাবে 19 এপ্রিল শেষ হয়েছে প্রথম ধাপের ভোট গ্রহণ। এদিকে 7 দফার এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী 4 জুন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 79 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 34,250 জন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এদিকে গাজায় নাসের এবং আল শিফা হাসপাতালে ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গণকবরের বিষয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF গণকবর দেওয়ার কথা অস্বীকার করেছে। এছাড়াও বেআইনিভাবে প্রতিবেশী দেশে হামলায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ইরান এবং পাকিস্তান। এবার ক্রিকেটের খবর। সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে চতুর্থ টি20তে রাতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান এবং সফরকারী নিউজিল্যান্ড। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এর আগে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান জয় পায়। তবে তৃতীয় ম্যাচে সফরকারী কিউইরা দাপুটে জয় তুলে নিয়ে সিরিজের সমতা ফেরায়। আর তাই চতুর্থ ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দু দলের জন্যই। কিন্তু এই ম্যাচের আগে স্বাগতিক শিবিরে দুঃসংবাদ হয়ে এসেছে। দলের ব্যাটিংয়ে মূল ভরসা মোহাম্মদ রিজওয়ানের ইনজুরি। পাকিস্তানের আরেক ব্যাটার ইরফান খানও এ ম্যাচে খেলতে পারবেন না ইনজুরির কারণে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।